আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের রসায়নের মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলির দ্বিতীয় পর্বটা আপলোড করব। আমি কিন্তু অলরেডি প্রথম পর্বটা আপলোড করছি, আশা করি তোমরা ওইটা দেখছো। যদি না দেখে থাকো তাহলে আমার রিকোয়েস্ট হলো প্রথমে প্রথম পর্বটা দেখো, তারপরে দ্বিতীয় পর্বটা দেখো, তাহলে একটা কন্টিনিউশন থাকে, জিনিসগুলো তোমরা খুব সহজে কি করতে পারবা, বুঝতে পারবা। আমি আজকে দ্বিতীয় পর্ব দিচ্ছি, সামনে হয়তো তৃতীয় পর্ব দিব, তাহলে 3টা পর্ব যদি পরপর শেষ করে ফেলো তাহলে তোমাদের এই অধ্যায়ের পুরো ম্যাথমেটিক্যাল সলিউশনটা তোমরা পারবা। আর এই অধ্যায় মানেই অঙ্ক, এই অধ্যায় অঙ্ক ছাড়া আর কিছুই নাই। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কিন্তু চ্যানেলে নাম্বার দেওয়া আছে, তারপরে কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাইতে পারো। আমার ফেসবুক পেজ কিন্তু সেম নামেই আছে, বিডি ভার্চুয়াল একাডেমি, ওইখানেও তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। ওকে, তাহলে শুরু করি। আজকে দ্বিতীয় পর্বে থাকবে স্থূল সংকেত আর আণবিক সংকেত তুমি কিভাবে নির্ণয় করবা, আর যৌগের মধ্যে মৌলের শতকরা সংযুক্তি তুমি কিভাবে বের করবা। তাহলে প্রথমেই আসো, একটা যৌগে মৌলের শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করব। আমি সূত্রটা লিখে দিছি, আর এটা অঙ্ক করতে কি লাগবে এখানে আমি বলে দিছি। তাহলে শতকরা সংযুক্তি জিনিসটা কি, আর কিচ্ছু না, একদম কাঁচা ভাষায় আমরা ঐকিক নিয়ম বলি না, মানে 100 যৌগের মধ্যে তার মৌলগুলো কি কি পরিমাণে আছে। যেমন সাপোজ ধরে নাও পানির সংকেত তো আমরা সবাই জানি কত, H2O। পানির আণবিক ভর বা H2O এর ভর কত বলো তো, 18। এই 18-র মধ্যে দেখবা হাইড্রোজেন আছে কয় গ্রাম, 2 গ্রাম। মানে 18 গ্রাম যদি পানি নেই তাহলে 2 গ্রাম থাকবে হাইড্রোজেন, আর অক্সিজেন থাকবে কয় গ্রাম, 16 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 18 গ্রাম পানিতে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, একে কত, 100 কত, শতকরা ঐকিক নিয়মে 18 গ্রামে অক্সিজেন থাকে 16 গ্রাম, একে কত, 100 কত। এই শতকরা মানে পানির 100 ভাগ নিলে সেখানে হাইড্রোজেন শতকরা কত ভাগ আছে, অক্সিজেন শতকরা কত ভাগ আছে। তাহলে তোমরা ঐকিক নিয়মেও করতে পারো বা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করে ফেলতে পারো। তাইলে কোনো যৌগে মৌলের শতকরা সংযুক্তি আমরা এই সূত্র দ্বারা ডিরেক্টলি বের করে ফেলতে পারি। সূত্রটা কি, যে মৌলের শতকরা সংযুক্তি তুমি বের করবা ওই মৌলের পারমাণবিক ভর ইন্টু ওই মৌলের যৌগে থেকে ওই মৌলের পরমাণু সংখ্যা ইন্টু 100 বাই হবে যৌগের আণবিক ভর। অর্থাৎ মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর। এটা করলেই পার্সেন্টেজে ওই মৌলের শতকরা সংযুক্তি তুমি পেয়ে যাবে। তাহলে আপাতত সূত্রটা মনে রাখো, তারপর আমরা যখন অঙ্ক করব সামনে দেখবে যে এই সূত্রের মাধ্যমে তুমি মুহূর্তের মধ্যেই যে কোনো মৌলের শতকরা সংযুক্তি বের করে ফেলতে পারতেছো। ওকে, ডান। এখন আসো, জানা জরুরি, এই অধ্যায় করতে গেলে কিছু জিনিস তোমার জানতেই হবে। আমি এখানে কমন কিছু মৌলের ধাতু ও ধাতুরা কি করছি, পারমাণবিক ভর লিখে দিছি। এটা তোমরা জানো, যদিও এগুলো একটু মুখস্থ করে নেবে, এগুলো খুব কাজে লাগে। কার্বনের পারমাণবিক ভর 12, নাইট্রোজেনের কত 14, অক্সিজেনের কত 16, সোডিয়ামের কত 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, তারপরে কি এটা সালফারের কিন্তু পারমাণবিক ভর 32, ক্লোরিনের 35.5, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40, কপারের 63.5, জিঙ্কের 65। এই কয়েকটা জিনিস বারবার কাজে লাগে। আচ্ছা, এটা গেল। তাহলে শতকরা সংযুক্তির সূত্রটা মুখস্থ করে ফেল। এই সূত্রে তুমি ডাটাটা বসায় দিলেই কোনো যৌগে মৌলের শতকরা সংযুক্তি তুমি মুহূর্তের মধ্যে পেয়ে যাবা। আর এই মৌলগুলোর পারমাণবিক ভরগুলো ঠাটা মুখস্থ করে ফেলো। তারপরে এইভাবে পরীক্ষায় অনেক সময় আসে, পরীক্ষায় এরকম আসে যে ধরো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো। তাহলে এখানে কার শতকরা সংযুক্তি বলছে, HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে, লবণটা কি বলতো, সোডিয়াম ক্লোরাইড। তার মানে আমি বের করব সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি। সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি মানে কি বলতো, 100 ভাগ সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আছে কত পার্সেন্ট আর ক্লোরিন আছে কত পার্সেন্ট। তাহলে কোন যৌগের শতকরা সংযুক্তি বের করবে সেটা অনেক সময় ডিরেক্ট যৌগও দিতে পারে, আবার এরকম বলে দিতে পারে যে এইটার বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হবে তার শতকরা সংযুক্তি। তাহলে আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর পানি, অর্থাৎ HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া কি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে আমাকে কোন যৌগের শতকরা সংযুক্তি বের করতে হবে, সোডিয়াম ক্লোরাইডে। তো এই টাইপে অনেক সময় কি একটু বাঁকা পথে বলতে পারে, যৌগটা তোমাকে চিনে নিতে হবে। ডান। এখন আসো, যৌগের স্থূল সংকেত আর আণবিক সংকেতের কিছু থিওরি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেত কি জিনিসটা। আণবিক সংকেত তো আমরা জানি, একটা যৌগে আণবিক সংকেত কি, ধরো তুমি বেনজিনের আণবিক সংকেত, বেনজিনের আণবিক সংকেত, বেনজিনের আণবিক সংকেত হলো C6H6। অর্থাৎ কোন যৌগের আণবিক সংকেত আমরা বুঝি এই যৌগে কোন মৌলগুলা কয়টা করে আছে।
যেমন আমরা জানি বেনজিনের আণবিক সংকেত কত C6H6, অর্থাৎ আমরা বলতে পারি বেনজিনে কার্বন পরমাণু আছে 6টা, হাইড্রোজেন পরমাণু আছে কত 6টা। ডান। আর স্থূল সংকেত হচ্ছে এই বেনজিনের কি স্থূল সংকেত, স্থূল সংকেত হচ্ছে CH। ওকে, তো এটা দ্বারা আমরা কি বুঝলাম, আণবিক সংকেত দ্বারা আমার রিয়েল জিনিসটা বোঝাচ্ছে একটা যৌগের মধ্যে তার পরমাণুগুলা বা মৌলগুলা কয়টা কয়টা করে আছে, যেমন রিয়েলি জানি আমরা একটা বেনজিনের একটা রিয়েল সংকেত, এটা দিয়ে আমরা জানি যে বেনজিন অবশ্যই কি দ্বারা তৈরি, কার্বন আর হাইড্রোজেন দ্বারা, এবং এর মধ্যে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন পরমাণু আছে। আর স্থূল সংকেত দ্বারা যৌগে পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করে, যে কি অনুপাতে আছে তারা। যেমন এখানে কি আমি বলতে পারি না, দেখো তো 6টা কার্বন আর কয়টা আছে, 6টা হাইড্রোজেন আছে, মানে 6টা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, 6টা। তাহলে এই দুইটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করতে পারি না কমন, তাহলে 1:1 অনুপাতে, অর্থাৎ এখানে কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা কত বলো তো, ইনিশিয়ালি ছিল 6:6। তাহলে অনুপাতটাকে আমরা কি উভয়টাকে যদি সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দিই 1:1। অর্থাৎ স্থূল সংকেত হইল গিয়া যৌগে পরমাণু সমূহের অনুপাত প্রকাশ করবে, মৌলগুলা কি অনুপাতে আছে সেটা প্রকাশ করবে, রিয়েল সংখ্যাটা প্রকাশ করবে না। যৌগের মধ্যে মানে মৌলগুলা কয়টা কয়টা করে আছে রিয়েলটা প্রকাশ করবে, রিয়েলটা আণবিক সংকেত প্রকাশ করবে। আর স্থূল সংকেত হলো শুধুমাত্র অনুপাত, কি অনুপাতে আছে। এটা দেখো কার্বন আর হাইড্রোজেন মৌলটা 1:1 অনুপাতে আছে, তাহলে এটা হলো স্থূল সংকেত। তাহলে এখানে যৌগের স্থূল সংকেত আর আণবিক সংকেতের নিয়মগুলো আমি লিখে দিচ্ছি। যে স্থূল সংকেতের নিয়ম ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, আণবিক সংকেত বের করার নিয়ম ধাপ 1, ধাপ 2, ধাপ 3। তাহলে আমরা সব অঙ্কে যাই, অঙ্কে যখন এই ধাপগুলো অ্যাপ্লাই করব, স্থূল সংকেত বের করার সময় স্থূল সংকেতের রুলস, আণবিক সংকেত বের করার সময় আণবিক সংকেতের রুলস, তখন জিনিসগুলো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এখন এগুলো পড়ার দরকার নাই, তোমরা অঙ্ক শেষ করে এসে এই রুলসগুলো একবার দেখে নেবে, তাহলে দেখবে তোমরা সহজেই জিনিসগুলো বুঝতে পারছো। তো চলো আমরা অঙ্কে যাই, অঙ্কগুলো করলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা 1 নম্বর অঙ্কটা দেখো তো। 1 নম্বর অঙ্ক কি বলছে, H2SO4 H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডে মৌলসমূহের শতকরা সংযুতি বের করো। অর্থাৎ H2SO4 হাইড্রোজেন কত পার্সেন্ট আছে শতকরা, সালফার কত পার্সেন্ট আছে, অক্সিজেন কত পার্সেন্ট আছে সেটা বের করে ফেলবো। আর এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষায় সূত্র লিখতেও পারো নাও লিখতে পারো। যে কোনো মৌলের শতকরা সংযুক্তি আমরা বের করব, ওই মৌলের পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে পেয়ে যাবো। তাহলে করি, তাহলে দেখবো বুঝতে পারবা। তাহলে H2SO4 এর আণবিক ভর কত বলো তো ভাই, H2SO4 এর আণবিক ভর। আণবিক ভর আমরা কেমনে বাইর করি আমি আগের লেকচারে দেখাইছি। এই যে মৌলগুলো আছে না, সবগুলোর পারমাণবিক ভর যোগ করে দিলেই টোটাল যৌগের আণবিক ভর পেয়ে যাবা। তাহলে এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত আমি জানি 1। তাহলে 1 হাইড্রোজেন আছে কয়টা, 2টা, মানে একটা পরমাণুর একটা হাইড্রোজেনের ভর হলো 1, তাহলে 2টা আছে, প্লাস সবগুলো মৌলের পারমাণবিক ভর যোগ করে দাও। সালফার একটাই আছে, তার পারমাণবিক ভর কত 32, প্লাস অক্সিজেন আছে কিন্তু 4টা, একটার পারমাণবিক ভর 16, এরকম আছে কয়টা 4টা। এই যে 2 প্লাস 32 আর 4 16 64 যোগ করলেই দেখবা 98। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর আমরা পাইলাম কত 98। ডান। আচ্ছা, এখন আমরা বলতে পারি না, অতএব হাইড্রোজেনের শতকরা কত সংযুক্তি ডিরেক্ট বের করে ফেলবো। মৌলগুলোর শতকরা, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কি দেখো তো, সূত্রটা কি, মৌলের পারমাণবিক ভর অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভর। আমি এখানে কার শতকরা সংযুক্তি বের করতেছি তোমরাই বলো তো ভাই, আমি এখানে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করতেছি। তাহলে আমি বের করব হাইড্রোজেনের পারমাণবিক ভর। তা হাইড্রোজেনের পারমাণবিক ভর আমরা সবাই জানি 1 ইন্টু পরমাণুর সংখ্যা, অর্থাৎ যৌগে হাইড্রোজেন কয়টা আছে। তো তোমার যৌগে হাইড্রোজেন কয়টা আছে 2টা, ইন্টু 2 ইন্টু সূত্রের 100 বাই যৌগের আণবিক ভর। তো যৌগের আণবিক ভর আমি একটু আগেই বের করছি 98। এটা করে দিলেই তুমি দেখবে এটার আনসার আসবে 2.04%। এই যে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি তুমি পেয়ে গেছো। এখন আসো সালফারের শতকরা সংযুক্তি। আচ্ছা, তাহলে কি হবে, সালফারের পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর কত 32 ইন্টু পরমাণুর সংখ্যা, মানে কি সালফারটা তুমি যে যৌগের শতকরা সেটাই কয়টা করে আছে, সালফার দেখো একটাই আছে, ইন্টু 1 ইন্টু 100 বাই কত 98। এটা করলে তুমি পাবা সালফারের পরিমাণ 32.65%।
তারপরে আসো অক্সিজেনের শতকরা সংযুক্তি। আচ্ছা অক্সিজেন দেখো, মোলের পারমাণবিক ভর মানে কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু অক্সিজেন আছে কয়টা? 4টা। যোগে H2SO4 অক্সিজেন আছে কয়টা? 4টা। 4 ইন্টু সূত্রের 100 ভাগ হলো 98। তাহলে এটার আনসার পাবো তোমরা 65.31%। ডান। তাহলে সিম্পল। এখন তোমরা চাইলে যে কোনো যৌগের শতকরা সংযুক্তি বের করতে পারো। শতকরা সংযুক্তি মানে কি? এই যে H2SO4 এর 100 ভাগে হাইড্রোজেন তুমি এত ভাগ পাবা, সালফার এত ভাগ পাবা, অক্সিজেন এত ভাগ পাবা। ডান। এটা কেমনে বের করবা? যার শতকরা সংযুক্তি বের করবা তার পারমাণবিক ভর ইন্টু ওই মৌলটা তোমার যৌগে কয়টা আছে দেখবা, ইন্টু 100 বাই হলো গিয়ে এই যৌগের আণবিক ভর সবটাই। সালফার কয়টা আছে, সালফারের পারমাণবিক ভর সালফার কয়টা আছে ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর। অক্সিজেনের পারমাণবিক ভর অক্সিজেন কয়টা আছে ইন্টু 100 বাই। আশা করি পারবা। চলো 2 নম্বর অঙ্কে যাই। এখন তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো তো। CH2Cl2 যৌগের শতকরা সংযুক্তি, অর্থাৎ এই যৌগে কার্বন শতকরা কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট, ক্লোরিন কত পার্সেন্ট বের করতে হবে। তাহলে এই যৌগের আণবিক ভরটা আগে আমরা বের করে ফেলি। দেখো ওকে, CH2Cl2 যৌগের কি বের করতেছি? আণবিক ভর। তা আণবিক ভর আমরা কেমনে বের করি? আগেই বলছি, যৌগের সবগুলো মৌলের পারমাণবিক ভর আমরা কি করে দিব? যোগ করে দিব। তো এটা CH2, কিন্তু কার্বনের পারমাণবিক ভর কত? 12, একটাই আছে, প্লাস হাইড্রোজেনের একটা পারমাণবিক ভর 1 আছে কয়টা? 2টা, প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর কিন্তু 35.5 আছে কয়টা? 2টা। হিসাব করে দেখবা এটার মান আসবে কত? 85। ওকে। আচ্ছা, তাহলে এই যৌগের আণবিক ভর আমি পেয়ে গেলাম। তাহলে এই যৌগে কি কি মৌল আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন। অতএব আমরা বলতে পারি না কার্বনের শতকরা সংযুক্তি, রাইট? তাহলে আমার সূত্রটা কি ছিল তোমাদের মনে আছে? সূত্রটা কি ছিল? কার্বনের পারমাণবিক ভর, কার্বনের পারমাণবিক ভর 12 ইন্টু কার্বন আছে কয়টা এই যৌগে? দেখো তো একটাই আছে, 1 ইন্টু 100 বাই যৌগের আণবিক ভর কত? 85। এটা যদি তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করো তাহলে পাবা 14.12%। সিমিলারলি হাইড্রোজেন আছে কিন্তু 2টা, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 আছে 2টা ইন্টু 100 বাই কত? 85। এই সূত্র মনে রাখার দরকার নেই, এমনি মনে রাখবা কি মৌলের পারমাণবিক ভর কয়টা আছে ইন্টু 100 বাই 85। এটা হিসাব করলে তোমরা পাবা 2.35%। আচ্ছা, তারপরে আছে ক্লোরিন। ক্লোরিন দেখো পারমাণবিক ভর 35.5 আছে 2টা ইন্টু 100 বাই কত? 85। এটা যদি হিসাব করো তাহলে তোমরা পাবা 83.52%। আশা করি তোমরা এখন যে কোনো যৌগের শতকরা সংযুক্তি মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। ওকে, চল 3 নম্বর অঙ্কে। এখন দেখো তো 3 নম্বর অঙ্কটা। এখানে কিন্তু ডাইরেক্ট এটা শতকরা সংযুক্তি বের করে না। এখানে বলছে কি সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করো। মানে এই দুইটা বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে তার শতকরা সংযুক্তি চাইছে। তোমাকে এইটারও চায় নাই, এইটারও চায় নাই। ওকে, তাহলে আগে দেখি এই দুইটার বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়, কোন লবণটা। হ্যাঁ, তাহলে দেখো তো আমরা বিক্রিয়াটা আগে জানতে হবে। এইসব কিন্তুতে তোমার বিক্রিয়াটা একটু মাথায় রাখতে হবে। সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড। সবসময় মনে রাখবা কার্বনেটের লবণ আর অ্যাসিড বিক্রিয়া করলে কি তৈরি করবে? দেখো তো সোডিয়াম সালফেট। ওকে, আর তৈরি করবে কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে এই যে লবণ তৈরি হয়েছে কোনটা বলো তো? এইটা না, সোডিয়াম সালফেট না? তাহলে তোমার এখানে শতকরা সংযুক্তি চাইছে এইটা। আশা করি বুঝতে পারছো। তাহলে বিক্রিয়াগুলো একটু মাথায় রাখতে হবে। কিছু বিক্রিয়া কমন, তোমাদের লেভেল হয়তো 15-20টা, আমি পরবর্তীতে একদিন লিখে দিব। তাহলে মনে রাখবা কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া সবসময় লবণ উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে আমাকে কার শতকরা সংযুক্তি বের করতে হবে? সোডিয়াম সালফেট। তাহলে এইটা, অর্থাৎ সোডিয়াম সালফেটে সোডিয়াম কত পার্সেন্ট আছে, সালফার আর অক্সিজেন। তাহলে প্রথমে আমরা কি বের করি? সোডিয়াম সালফেটের আণবিক ভরটা বের করি। আণবিক ভর, তা আণবিক ভর কত? একটা সোডিয়ামের পারমাণবিক ভর 23, সোডিয়াম আছে কিন্তু 2টা, Na2। হ্যাঁ, অর্থাৎ 23 ইন্টু 2 প্লাস একটা সালফারের কত? 32 প্লাস একটা অক্সিজেনের 16 আছে 4টা। শেষ। এটা হিসাব করে দেখবা আসবে 142। অর্থাৎ সোডিয়াম সালফেটের আণবিক ভর আমি পেয়ে গেলাম 142। অতএব বলতে পারি না সোডিয়াম এর কত?
শতকরা সংযুক্তি। সোডিয়ামের শতকরা সংযুক্তি হবে, দেখো মনে আছে, সোডিয়ামের পারমাণবিক ভর 23 ইন্টু সোডিয়াম আছে কয়টা, 2টা, ইন্টু 100 বাই তার আণবিক ভর, যৌগের আণবিক ভর। এটা যদি তোমরা হিসাব করো তাহলে দেখবো সোডিয়ামের পাবা 32.39%। সিমিলারলি আমরা লিখতে পারি, অতএব সালফারের শতকরা সংযুক্তি কত আসে বলো তো? সালফারের পারমাণবিক ভর, সালফার আছেই একটা, 32 ইন্টু 1 ইন্টু 100 বাই 142। তাহলে সালফারের পারমাণবিক মানে শতকরা সংযুক্তি আসবে 22.54%। আচ্ছা, তারপরে আর থাকে কি, অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেন হলো 16, আছে 4টা, ইন্টু 100 বাই কত, 142। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মান পাবা 45.1%। ডান। তাহলে দেখো খুব সিম্পল, এখানে কিন্তু আগেরটার মতো ডিরেক্ট চায় নাই, তোমাকে চাইতে পারতো সোডিয়াম সালফেটের শতকরা সংযুক্তি বলো, বাট এখানে বলছে এই বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয় তার শতকরা সংযুক্তি বলো। সেম অঙ্ক এইটা এবং এটা তোমরা বাসায় করে নিবা এইচডাব্লিউ, যদি না পারো আমাকে জানাবা, আমি কিন্তু বলে দিচ্ছি কি করবা। এইটা সেম অঙ্ক, এগুলো সবগুলো কিন্তু বোর্ডে আসছে। ওকে, তাহলে এখানে কি বলো, এটা তোমাদের পাঠ্য বইয়ের, হ্যাঁ এটা তোমাদের অনুশীলনীর প্রশ্ন। এখানে কি দেখো, 2টা পাত্রে আয়তন হলো 100 মিলি দুইটারই, আর এটার ভিতরে কি আছে, 4 গ্রাম HCl আছে আর 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তোমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে দেখবা উদ্দীপকের দ্রবণদ্বয়কে, মানে এটা কিন্তু একটা দ্রবণ, এটা একটা দ্রবণ, এই দ্রবণদ্বয়কে মিশাইলে, একত্রে মিশালে যে লবণ উৎপন্ন হয় তার শতকরা সংযুক্তি। অর্থাৎ এখানে কি দ্রবণ, HCl এর দ্রবণ, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, এই দুটাকে মিশালে অর্থাৎ এই দুইটা বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন হয় তার কি বের করতে হবে, শতকরা সংযুক্তি। আমরা জানি অ্যাসিড, এটা কি ক্ষার, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয় বলতো, HCl, আর এটা কিন্তু ক্ষার, অ্যাসিড ক্ষার, ক্ষারের বিক্রিয়া কি তৈরি হয়, লবণ আর পানি। তাইলে তোমাকে বের করতে হবে কি বলতো, এই সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি, বুঝছো? শতকরা এটা তো পারবা, এটা আণবিক ভর বের করবা। তারপরে কি সোডিয়ামের 23 ইন্টু একটাই আছে 1 ইন্টু 100কে তার আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে সোডিয়াম পেয়ে যাবা, সিমিলারলি ক্লোরিন পেয়ে যাবা। বাট কোনটার শতকরা সংযুক্তি বের করতে হবে এটা বুঝছো তো? এটা বুঝলেই কিন্তু অনেক বড় ব্যাপার, তোমাদের লেভেলে এগুলো বুঝেই অনেক টাফ। ওকে, জাস্ট শুরু করছো, বাট আমার একটাই মানে পরামর্শ বা সাজেশন, তোমরা একটু কম বুঝলে হোক করে যাও, একবার করবা, কিছুক্ষণ পরে বা আবার বুঝে, মানে যখন প্রথমবার করবা অনেক জিনিসই ক্লিয়ার থাকে না, এই মানে পড়ার ক্ষেত্রেও তাই। কিন্তু আমরা যখন একটা টপিক একবার পড়ি একটু কম বুঝি, ওই সেম টপিকটা যদি আরেকবার পড়া দেখবে একটু বেশি বুঝতেছি, তাই না? বারবার পড়লে জিনিসগুলো এমনি অটোমেটিকলি কিছু কিছু জিনিস আমাদের বুঝের মধ্যে চলে আসে, এটাই করতে হবে। দেখো এখানে সেম অঙ্ক, সিলিন্ডারে মিথাইল ক্লোরাইড, এটা কিন্তু তোমাদের এই যে মিথাইল ক্লোরাইড বা ক্লোরিনের বিক্রিয়া, এটাকে বলা হয় ক্লোরিনেশন বিক্রিয়া, মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া, এটা তোমাদের 11 নম্বর অধ্যায়ে অনেক কমন একটা বিক্রিয়া। তাহলে বলছে সিলিন্ডারে মিথাইল ক্লোরাইড আর ক্লোরিন গ্যাসের মিশ্রণ মৃদু সূর্যালোকে একাধিক জৈবযৌগ উৎপন্ন করে, সর্বপ্রথম বের হওয়া উৎপাদ গ্যাসটির শতকরা সংযুক্তি বের করে, এটা পরীক্ষায় আসছে। তাহলে মিথাইল ক্লোরাইডটিকে আমি একটু এখানে লিখতেছি, মিথাইল ক্লোরাইড এই যে CH3Cl, এটা জৈবযৌগ চ্যাপ্টার, অর্থাৎ তোমাদের একাদশ অধ্যায়ের প্রশ্ন। বাট শতকরা সংযুক্তি কিন্তু এটা মানে যৌগটা চিন্তা বলতেছে, এটা হলো মিথাইল ক্লোরাইড। আর বলছে না ক্লোরিন, মিথাইল ক্লোরাইড আর ক্লোরিন বলছে না বিক্রিয়া করে যে জৈবযৌগ উৎপন্ন করে, সর্বপ্রথম যে গ্যাসটা উৎপন্ন হবে সেটার শতকরা সংযুক্তি। এটা বিক্রিয়া করলে আমরা এই জিনিসটা পাই, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, ক্লোরিন ঢুকবে, ক্লোরিন দ্বারা একটা একটা করে হাইড্রোজেন রিপ্লেস হবে, অর্থাৎ এটা পাবো CH2Cl2 আর পাবো HCl। এটা কিন্তু গ্যাস, ডাইক্লোরোমিথেন, এটা কি গ্যাস, অর্থাৎ তোমাকে বের করতে হবে CH2Cl2 এর শতকরা সংযুক্তি। মিথাইল ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, আরও বিক্রিয়া হয় সামনে, বাট এইটাই গ্যাস। তাহলে বলছে না দেখো তো, একাধিক যৌগ সর্বপ্রথম বের হওয়া উৎপাদ গ্যাসটির শতকরা, এই সর্বপ্রথম বের হওয়া উৎপাদ গ্যাস হলো এটার লোক এটা বিক্রিয়া করেই এটাই পাচ্ছ। এই সেল কিন্তু গ্যাস না, তার মানে এটা হলো গ্যাস, অর্থাৎ CH2Cl2 এর শতকরা সংযুক্তি তোমাকে বের করতে হবে। এই CH2Cl2 এর শতকরা সংযুক্তি কিন্তু তুমি একটু আগেই করছো, এই যে দেখো,
তাই না? CH2Cl2 এর শতকরা সংযুক্তি তুমি বের করছো। তাহলে আগে তোমাকে বিক্রিয়ায় এটা চিনায় দিতে হবে যে এটাই বিক্রিয়া করে প্রথম উৎপাদ গ্যাস তৈরি হয় এইটা, তাহলে আমাকে CH2Cl2 এর শতকরা সংযুক্তি বের করতে হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল প্রসিডিউরে তুমি করে ফেলবা। তাহলে তোমাদের কিন্তু এইভাবে প্রশ্নগুলো বেশি আসে, ডিরেক্ট খুবই কম চায়। ওকে, এখন তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো তো। এটা রাখো, এটা আরেকটা অঙ্ক আমি তোমাদের বুঝাই দিব, মানে এই টাইপেরই অঙ্ক। ওকে, এটা একটা অঙ্ক, হ্যাঁ, এটা আমি তোমাদের বুঝাই দিব। ওকে, আমি মানে প্যাটার্নগুলো এগুলো কিন্তু বোর্ডে আসছে, এটাও বোর্ডে আসছে, এটাও বোর্ডে আসছে। তাইলে দেখো এখানে কি বলছে, একটা যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করলে আমি 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন আর কি 10.67 গ্রাম কি পাই, অক্সিজেন পাই। যৌগটির শতকরা সংযুক্তি। এতক্ষণ যৌগের সংকেত দিয়েছিল, তার আণবিক ভর দিয়ে আমরা ওইটা দিয়ে করছি। বাট এখানে কি বলছে, এখানে বলে দিছে দেখো যে একটা যৌগের 15 গ্রামকে যদি তুমি গণায় ধরো, তো 15 গ্রামের মধ্যে এত গ্রাম আছে হাইড্রোজেন, এত গ্রাম কার্বন আর এত গ্রাম কি আছে, অক্সিজেন। তাহলে এটা শতকরা সংযুক্তি সোজা, মানে এমনিও করতে পারো ঐকিক নিয়মে। 15 আমার তো 100তে কনভার্ট করে দিতে হবে। যৌগের 15 গ্রামে আছে এত, একে কত, 100 কত, 15 এত আছে, একে কত, 100 কত, এইভাবে করতে পারো, অথবা এই সূত্র ডিরেক্ট ইউজ করতে পারো। এখানে কিন্তু আর ওই যে সংখ্যা টঙ্কা বলার কিচ্ছু না, এখানে বইলেই দিছে 15-র মধ্যে এত গ্রাম হাইড্রোজেন আছে, তোমাকে বের করে ফেলতে হবে 100-র মধ্যে কত। এটা যৌগের কিছু না, এটা ডাইরেক্ট বলেই দিছে। আমরা আগে যৌগের আণবিক ভর দিয়ে বলতাম 98 এত আছে, এখন এখানে এত কিছু নাই, আমার যৌগের সংকেত টঙ্কেত কিচ্ছু নাই, জাস্ট বলছে যৌগের 15 গ্রামে যদি এত থাকে, একে কত, ওই যৌগের 100 কত। কনভার্ট করা যায় না? যায়। তো তাহলে আমরা ডিরেক্ট করতে পারি, একই ঐকিক নিয়মেও করতে পারি বা এই সূত্র দিয়েও করতে পারি, যে বলবা হাইড্রোজেনের 3টা আছে, একটা হাইড্রোজেন, কার্বন আর একটা অক্সিজেন। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি, এই যে হাইড্রোজেনের পরিমাণ ইন্টু 100 বাই যৌগের টোটাল যে পরিমাণটা দেয়া আছে, এইটা ডিরেক্ট করলেই তোমার আনসার চলে আসবে। ওকে, এখানে হাইড্রোজেনের পরিমাণ ইন্টু 100 বাই এটা, ওইটা 15 এত থাকে, একে কত, 15 ভাগ হবে ইন্টু 100 কত, শেষ। অর্থাৎ মৌলের ভর বা যেটার পরিমাণ যেটা দেয়া আছে সেটাকে 100 দ্বারা গুণ করে যৌগের টোটাল পরিমাণ দ্বারা ভাগ করে দেবে, শেষ, চলে আসবে। ওকে, তাহলে এইটা যদি করো তাহলে হাইড্রোজেন পাবা 2.2%। সিমিলারলি আমরা কি লিখতে পারি, কার্বনের শতকরা সংযুক্তি। কার্বনের পরিমাণ কিন্তু 4, তার পরিমাণকে 100 দ্বারা গুণ করে দাও ইন্টু যৌগের পরিমাণ, তাহলে এটা যদি করো তাহলে এটা মান পাবা 26.67%। সিমিলারলি অক্সিজেনের শতকরা সংযুক্তি, অক্সিজেন আছে কত, 10.67 ইন্টু কত, 100 বাই কত, 15। ওকে, তাহলে এটা যদি করি তাহলে আমরা কত পাবো বলো তো, এটার পার্সেন্টেজ আসবে 71.13%। ডান, বুঝতে পারছো? এটা ডিরেক্ট হয়ে যাবে, এখানে ডিরেক্ট দিয়ে এসে ঝামেলা শেষ। আচ্ছা, এখন আসো এইভাবেও প্রশ্ন, এই প্রশ্নটাকে এইভাবেই বলছে, দেখো মৌল দেয়া আছে, পরিমাণ দেয়া আছে। একটা যৌগের মধ্যে এই যে এই মৌল আছে, যৌগে মৌল কি কি আছে, হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন, একটু বুঝছি। আর হাইড্রোজেনের পরিমাণ দেয়া আছে 0.45 গ্রাম, কার্বনের পরিমাণ 2.75 আর বলছে অক্সিজেনের পরিমাণ 3.6 গ্রাম। বলছে এ যৌগটি হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন দ্বারা গঠিত হলে এর শতকরা সংযুক্তি। তাহলে এখানের মতোই না, এই যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, কত গ্রাম আছে, কার্বন কত গ্রাম আছে, অক্সিজেন কত গ্রাম আছে দেয়া আছে, বাট এই টোটালটা কিন্তু দেয়া নাই, নিচেরটা টোটালটা দেয়া আছে। তো ভাই এই যে 3টা যোগ করলেই তুমি টোটালটা পেয়ে যাবে, এই 3টা যোগ করো, এটা প্লাস এটা প্লাস এটা, দেখবা আসবে কত, 6.75। তাহলে তোমার আনসারটা কি হবে, চলে আসবে। একটু বুঝছো না, বুঝো নাই? তাহলে এটার মতোই না, যে 6.75 গ্রাম যৌগের মধ্যে হাইড্রোজেন আছে এত গ্রাম, কার্বন আছে এত গ্রাম, অক্সিজেন আছে এত গ্রাম, যৌগের শতকরা সংযুক্তি বের করো। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি 0.45-কে 100 দ্বারা গুণ করে এটা দ্বারা ভাগ করো, কার্বনের এইটা দ্বারা 100 দ্বারা গুণ করে এটা দ্বারা ভাগ করো, অক্সিজেনের এইটাকে 100 দ্বারা গুণ করে এটা দ্বারা ভাগ করো, আনসার চলে আসবে। পারবা? একদম সহজ, অঙ্কের মতো চিন্তা করো, ডিটেলস যাওয়ার দরকার নেই, তাইলেই পারবা। তাইলে এই 15 গ্রাম না দিলেও চলে, এই 15 গ্রাম দেখবা এইটা আর এইটা যোগ করলেই 15 পেয়ে যাবা। 15 গ্রাম ভাঙলেই তো এটা পাইছে, মানে এই 3টার যোগফলই তো 15। তাহলে এখানে ভাঙার পরিমাণগুলো দিছে, টোটালটা দেয়, মানে এটা তো এত গ্রামের মধ্যে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন, এত গ্রাম অক্সিজেন আছে। আশা করি তোমরা পারবা। চলো পরের অঙ্কে যাই। আচ্ছা, তোমরা 5 নম্বর অঙ্কটা দেখো তো। এখন কিন্তু আমরা স্থূল সংকেত নির্ণয়ের অঙ্কে চলে আসছে। আমি শতকরা সংযুক্তি মোটামুটি যে টাইপের পরীক্ষা আসে সবগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন আসলে স্থূল সংকেত বের করার নিয়ম। স্থূল সংকেতে এরকম দেয়া থাকবে, একটা যৌগে ধরো ক্যালসিয়াম দেয়া আছে 40%,
মানে এদের শতকরা পরিমাণটা, একটু আগে যে শতকরা সংযুতি বের করছো না, 100 ভাগের মধ্যে একটা যৌগে তার উপাদানগুলো বা মৌলগুলো কি কি ভাগে আছে পরিমাণ সেটা দেয়া থাকবে। অর্থাৎ একটা যৌগের শতকরা সংযুতি দেয়া থাকবে, শতকরা সংযুতি থেকেই তুমি স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করবা। বুঝছো? আচ্ছা, তাহলে আগে যেটা শিখছি সেটার পরে হলে যে স্থূল সংকেত, তারপরে আণবিক সংকেত, ধাপ ধাপ। শতকরা সংযুক্তি না দেয়া থাকলে তুমি স্থূল সংকেত বের করতে পারবা না, আবার স্থূল সংকেত না জানলে তুমি আণবিক সংকেত বের করতে পারবা না। তাহলে দেখো, একটা যৌগে ক্যালসিয়াম আছে 40%, কার্বন আছে 12% আর অক্সিজেন আছে 48%। আমাকে বলছে যৌগটার কি স্থূল সংকেত। তো স্থূল সংকেতের ধাপগুলো আমি লিখে দিছি, 1 2 3 ধাপে করব। প্রথম ধাপটাকে আমি লিখতেছি, এই যে মৌলের প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণ আছে না, এদেরকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করে পাই। লিখি তাইলে বুঝবা, এভাবে পরীক্ষা করে দিবা যে প্রত্যেক মৌলের শতকরা, এটা শতকরা পরিমাণ না, দেখো তো পার্সেন্টেজ, শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এটা হলো ফার্স্ট স্টেপ। এই যে ধাপ 1, আমি এটাই বলছি, প্রতিটা মৌলের শতকরা, এটা তোমার সূত্র, মানে আমি লিখে রাখছি, এটা অঙ্কে দিতে হবে না, এটা রুলস থাকে, হ্যাঁ, যে কেমনে করবা। প্রথম ধাপ হচ্ছে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও। তাহলে আমি করি, আমার ক্যালসিয়াম না, ক্যালসিয়ামের সংকেত কিন্তু সিএ সমান কত হবে, শতকরা পরিমাণ 40, শতকরা পরিমাণকে পারমাণবিক ভর, তার পারমাণবিক ভর 40, ক্যালসিয়ামের পারমাণবিক ভর কিন্তু কত, 40, এটা মনে রাখবা, ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40। অর্থাৎ প্রত্যেক মৌলের শতকরা, অর্থাৎ ক্যালসিয়ামের শতকরা পরিমাণ আছে 40কে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও, তাহলে এটা কত আসবে, 1। সিমিলারলি আসো কার্বন, সি, কার্বনের শতকরা পরিমাণ কত দেয়া আছে, 12, কার্বনের পারমাণবিক ভরও 12, তাহলে 1। আবার অক্সিজেন আসো, অক্সিজেনের দেখো শতকরা পরিমাণ আছে 48, এটাকে তার পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, এটা আসবে 3। স্টেপ 1 শেষ। স্টেপ 1টা হচ্ছে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে যার যার পারমাণবিক ভর দ্বারা, ক্যালসিয়ামকে ক্যালসিয়ামের শতকরা পরিমাণকে ক্যালসিয়ামের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও, কার্বনের শতকরা পরিমাণকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও, অক্সিজেনের শতকরা পরিমাণকে অক্সিজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও, শেষ। এখন স্টেপ 2, পরীক্ষা লিখবে এমনি, আমি স্টেপ 2 এখানে মনে রাখার জন্য। স্টেপ হচ্ছে এই যে ভাগফলগুলো পাইছো না তুমি, দেখো তো, এই একটা ভাগফল, এই একটা ভাগফল, এই একটা, মানে রেজাল্ট পাইছো না 3টা, এই যে এটা দ্বারা ভাগ করার পরে, পারমাণবিক ভর দ্বারা ভাগ করার পরে, এদের মধ্যে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা এই 3টাকে আবার কি করে দিবা, ভাগ করে দিবা। এই যে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেইটা দ্বারা আবার এই 3টাকে তুমি কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে এখানে সবচেয়ে ছোট কত, 1 না, 1 2বার থাকুক, ছোটটা 2বার থাকুক, অসুবিধা না, সবচেয়ে ছোট কত, 1। তাহলে বলবা যে 1 দ্বারা, ডাইরেক্ট বলে দিবা, সবচেয়ে ছোট ভাগফল দ্বারা, 1 দ্বারা ভাগফলগুলাকে কি করে পাই, ভাগ করে পাই, ভাগ করে পাই। এই 3টার মধ্যে সবচেয়ে ছোট যেটা থাকবে সেটা দ্বারা আবার এদেরকে ভাগ করে দিবা। তাহলে আমরা লিখতে পারি ক্যালসিয়াম কত, এটা স্টেপ 2, যে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই। তাহলে ক্যালসিয়াম পাইছি কত, 1, 1কে কত দ্বারা ভাগ করবো, 1, তাহলে 1ই থাকবে। কার্বন, এই যে ভাগফল কত পাইছি, 1, 1কে 1 দ্বারা ভাগ করলে 1। অক্সিজেন কত, 3, 3কে 1 দ্বারা ভাগ করলে 3ই থাকবে। ওকে, আচ্ছা গেল। তাহলে আমি পেয়ে গেলাম, এখন তোমার স্থূল সংকেত একদম সোজা। স্থূল সংকেত মানে যৌগের মধ্যে তুমি মৌলসমূহের অনুপাত পেয়ে গেছে, এই অনুপাতে তোমার কি আছে, যৌগগুলা আছে। তাহলে পরপর লিখবা, অতএব যৌগের স্থূল সংকেত, অতএব কি যৌগের লিখবা, একটু করার পর অতএব যৌগের স্থূল সংকেত। স্থূল সংকেত রেখার রুলস হচ্ছে কি কি আছে তোমার যৌগে, কিন্তু আছে ক্যালসিয়াম কার্বন, এই পরপর লিখে যাবা, ক্যালসিয়াম কার্বন আর কি অক্সিজেন, এই 3টা জিনিস আসে, ক্যালসিয়াম কার্বন আর অক্সিজেন। তারপর এদের পরমাণু সংখ্যাগুলো বসায় দিবা। পরমাণু সংখ্যা কি আমরা নিচে বসাই না, এই যেমন H2O লিখার সময় এই যে 2 মানে কি, এটা হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা বোঝাচ্ছে। তাহলে দেখো তো ক্যালসিয়াম আছে কয়টা, একটা, কার্বন আছে কয়টা, একটা, এই যে এটা দিয়ে বোঝাচ্ছে পরমাণুর সংখ্যা বা অনুপাত বোঝাচ্ছে যে যৌগের মধ্যে এইগুলা কি অনুপাতে আছে। ক্যালসিয়াম আছে 1, কার্বন আছে 1, আর অক্সিজেন দেখো 3, এই যে। তো এটা সমান 1 থাকলে আমরা লিখি না, 1 তা লিখা যায় না, লিখে দাও ক্যালসিয়াম কার্বনেট
1 থাকলে আর নিচে লেখা লাগে না। তাহলে এই যৌগের স্থূল সংকেত কত হবে? ক্যালসিয়াম কার্বনেট। ডান। তাহলে পারবা। আমি আবার একটু গো থ্রু করি। স্টেপ 1টা হচ্ছে প্রত্যেকটা মৌলের শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও। যে ভাগফল পাবা সবচেয়ে ছোট ভাগফল দ্বারা সবকটা ভাগফলকে ভাগ করে দাও। তাইলে তুমি বলবা স্থূল সংকেত লিখে এই নাম্বারগুলো মৌলগুলোর নিচে বসায় দিবা, তাহলে তুমি তোমার যৌগের স্থূল সংকেত পেয়ে যাবা। ওকে, আরেকটা অঙ্কে যাই, দু একটা অঙ্ক করো, তাহলে টপিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা 6 নম্বর অঙ্কটা দেখো তো। 6 নম্বর অঙ্কে কি বলছে? একটা যৌগে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণগুলো দেয়া আছে, শতকরা সংযুক্তি একে। হ্যাঁ, যৌগের আণবিক ভর হলে বলছে যৌগটির আণবিক সংকেত বের করো। তাহলে আণবিক সংকেত বের করার প্রথম স্টেপটাই হলো স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করা শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত তুমি ডিরেক্টলি বের করতে পারবা না, প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, তারপরে স্থূল সংকেত থেকে কোথায় যাব? আণবিক সংকেতে যাব। তাহলে স্থূল সংকেত বের করার রুলসগুলো মনে আছে তো? একটু আগে যেটা করলাম দেখো, আমরা বলতে পারি না যে মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কি পাই বলতো? এখানে কার্বন আছে কত? 40। আচ্ছা, তাহলে আর অক্সিজেন আছে কত? সরি, কার্বনের পারমাণবিক ভর কত? 12। কার্বনের শতকরা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাচ্ছি, সবটাকে তাই করব। তাহলে তুমি এখানে কার্বনের মানটা পাবা 3.33। ওকে, তারপরে সিমিলারলি হাইড্রোজেনের 6.67 কে তুমি কি করো? হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 1, তাহলে 1 দ্বারা ভাগ করলে যেটা আছে ওইটাই থাকবে। সিমিলারলি অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 53.33 কে তার পারমাণবিক ভর কত? 16 না, দ্বারা ভাগ করো, তাহলে এটার রেজাল্টও তুমি কত পাবা? 3.33। এখন তোমরাই বলো তো ভাই, সবচেয়ে ছোট ভাগফল কোনটা এই তিনটার মধ্যে? 3.33। দুইটা সমান থাকলে অসুবিধা নেই, 3.33। তাহলে এই তিনটা ভাগফলকে 3.33 দ্বারা কি করে ভাগ করে পাই? তো বলবা অতএব 3.33 দ্বারা ভাগফলগুলোকে ভাগ করে পাই। তাহলে তোমার কার্বন কত হবে বলো তো? এই যে এইটাকে প্রত্যেকটা ভাগফলকে 3.33 কে 3.33 দ্বারা ভাগ করো 1। হাইড্রোজেন হবে 6.67 কে 3.33 দ্বারা ভাগ করো 2। ওকে, তারপরে অক্সিজেন আসো, অক্সিজেন কত? 3.33 কে 3.33 দ্বারা ভাগ করো, কত আসবে? 1। তাহলে স্থূল সংকেত কত বলো তো? অতএব আমরা লিখতে পারি কি? যৌগের কি স্থূল সংকেত। আমি আগেই বলছি কার্বন আর হাইড্রোজেন মৌলগুলোকে পাশাপাশি লিখে ফেলবা, CHO পাশাপাশি লিখে ফেলবো। তারপরে এই মানগুলো পরপর বসাতে, কার্বনের নিচে 1, হাইড্রোজেনের নিচে 2, অক্সিজেনের নিচে 1, তাহলে 1 2 1। তাহলে লিখতে পারি না? দেখো তো CH2O, এটা হয়ে যাবে কি? যৌগের স্থূল সংকেত। ডান। তো স্থূল সংকেত পাইলে এখন যাব আণবিক সংকেত। তাহলে সবসময় মনে রাখবা আণবিক সংকেত হবে স্থূল সংকেতের n গুণ। এই যে একটা কমন সংখ্যা দ্বারা তো আণবিক সংকেতকে ভাগ করে, এই যে অনুপাতগুলোকে ভাগ করেই আমি কি পাইছি? স্থূল সংকেত না? তাহলে বলবা ধরি ওকে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু হবে স্থূল সংকেতের n গুণ। এখানে স্থূল সংকেত এইটা না, দেখো তো CH2O, এইটার nটা নিচে দিবা, পরমাণুর সংখ্যা nটা গুণ হবে পরমাণুর সংখ্যার সাথে। ওকে, এই যে CH2O, এই যে nটা এখানে, অর্থাৎ এই যে এখানে আমরা কি করছি? তিনটার সাথে যদি কোনো সংখ্যা কমন মিলে ভাগ করে তো স্থূল সংকেতে আসছে, এই কারণে ওই সংখ্যাটা গুণ করে দিচ্ছি n, CH2O। তাহলে প্রথম স্টেপ স্থূল সংকেত নির্ণয়। দ্বিতীয় স্টেপ আমরা ধরে নিব আণবিক সংকেত হবে স্থূল সংকেতের n গুণ, nটা নিচে দিবা। ডান। তাহলে এই n এর মানটা বের করে বসায় দিলেই তুমি আণবিক সংকেত পেয়ে যাবা। তাহলে n এর মানটা কি? সবসময় মনে রাখবা n এর মানটা হচ্ছে যৌগের আণবিক ভরকে
স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে দিবা। তোমার যে যৌগ আছে টোটাল যৌগ এটা দেয়া থাকবে পরীক্ষায়। যৌগের আণবিক ভর দেখো দেয়া আছে কত 180। আণবিক ভর যদি না দেয়া থাকে তাহলে কখনোই তুমি কি বের করতে পারবা না, স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে পারবা না। তাহলে আণবিক ভর দেয়া আছে, যৌগের আণবিক ভরকে তুমি এই যে 180 স্থূল সংকেতের আণবিক ভর দ্বারা, স্থূল সংকেত এইটা না, এইটার আণবিক ভর দ্বারা কি করে দিবা, ভাগ করে দিবা। এটার ভর তো বের করতে পারবা, এটার ভর তুমি মুখে মুখে বের করে দিবা বা ক্যালকুলেশন করে। অর্থাৎ এনটা কি বলতো, এনটা হচ্ছে যৌগের আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে দাও। তো যৌগের আণবিক ভর দেয়া থাকবে, স্থূল সংকেতের ভর কত বলতো, কার্বন, কার্বন কত বলতো ভাই 12। সবগুলো মৌলের পারমাণবিক ভর যোগ করে দাও। হাইড্রোজেন আছে 2টা, 1 × 2 প্লাস অক্সিজেন কত 16, তাহলে কত 16 আর 2 18 আর 12 কত 30 না, অর্থাৎ 180 বাই কত 30, তাহলে কত 6, এটা কত হবে 6। তাহলে এই এন এর মানটা বসায় দাও। অতএব আমার কি হবে, আণবিক সংকেতটা কত হবে, আণবিক সংকেত এই যে স্থূল সংকেতের এইখানে আমি বসায় দিচ্ছি। এন এর মানটা পাইছি না, এই যে এন এর মানটা কত পাইছি 6। এই 6 দ্বারা সবটাকে গুণ করে দাও। কার্বন কয়টা হবে 6টা, হাইড্রোজেন আগে 2টা ছিল, 6 দ্বারা গুণ করলে কয়টা হবে 12টা, অক্সিজেন হবে 6টা। তাহলে স্টেপটা আবারও বলি, ফার্স্টলি তুমি স্থূল সংকেত বের করবা। স্থূল সংকেতকে ব্র্যাকেট দিয়ে নিচে যদি এন গুণ করে দাও, স্থূল সংকেত আণবিক সংকেত হয়ে যায়। এই এন এর মান বের করবে কেমনে, যৌগের আণবিক ভরকে এই স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে দাও, এন এর মানটা দিয়ে গুণ করে দিলেই তোমার আনসার চলে আসবে। ওকে, চলো 7 নম্বর অঙ্কে যাই। তাহলে 7 নম্বর অঙ্কটা দেখো তো সেম নাকি। 7 নম্বর অঙ্কে দেখো 90 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগের আণবিক ভর কত দিয়ে আছে 90। বলছে যে একটি যৌগের মানে 90 আণবিক ভর বিশিষ্ট একটা যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করলে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন, এত গ্রাম কি পাওয়া যায় অক্সিজেন। যৌগটার কি বাইর করতে বলছে, আণবিক সংকেত। এখানে কি শতকরা সংযুক্তি দেয়া আছে, একটু আগে কিন্তু শতকরা সংযুক্তিকে কি করছি, পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। এখানেও কিন্তু সেম, মৌলগুলার কি একটা নির্দিষ্ট অ্যামাউন্টে মৌলগুলার কি দেয়া আছে, পরিমাণ দেয়া আর শতকরা সংযুক্তি দেয়া একই কথা। তাহলে তোমরা বলবা এই টাইপের অঙ্ক আসছে বোর্ডে, হ্যাঁ তোমরা এই পরিমাণগুলোকে সেম ভাবে এটাকে শতকরা সংযুক্তি হিসাবে চিন্তা করো, আর কিচ্ছু লাগবে না। শতকরা সংযুক্তি মানে কি ভাই, যৌগের 100 ভাগে এত 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 ভাগ আছে, এখানেও সেম 15 ভাগে এত 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 ভাগ আছে। এখান থেকেও চাইলে আমরা ডিরেক্ট কি বের করে ফেলতে পারি, স্থূল সংকেত বের করে ফেলতে পারি। তাহলে বলবা এখানে আর শতকরা বইল না, বলবা মৌলের পরিমাণকে নিজ নিজ কি করতে পারি, পারমাণবিক ভর দ্বারা কি করে পাই, ভাগ করে পাই। মৌলের শতকরা পরিমাণ, মৌলের পরিমাণকে, এটা শতকরা অনেকে আবার এখানে করে কি শতকরা সংযুক্তিতে নিয়ে অঙ্ক করে, দরকার নাই এত লেন্দি করার। তুমি ডিরেক্ট এই পরিমাণকে শতকরা সংযুক্তি চিন্তা করো। তাহলে এই পরিমাণগুলোকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। হাইড্রোজেন আছে কত 0.33, হাইড্রোজেনের পারমাণবিক ভর কিন্তু 1 দ্বারা ভাগ করব, তাহলে আসবে 0.33, রাইট। আচ্ছা, তারপর আছে কত কার্বন, কার্বন হলো 4, কার্বন হলো কত 12, তাহলে ভাগ করে দেখবা আসবে 0.33। ওকে, এখন আসো অক্সিজেন, অক্সিজেন আছে 10.67 বাই অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা যদি ভাগ করো তাহলে পাবা 0.66। ডান। তাহলে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেনের এটা পাইলাম। এই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে পাই, অর্থাৎ 0.33 দ্বারা ভাগফলগুলোকে ভাগ করে পাই। কত আসবে বলতো, হাইড্রোজেন আগের ভাগফল কত ছিল 0.33, এটাকে 0.33 দ্বারা ভাগ করি 1। কার্বন এখানে আছে কত 0.33 দ্বারা ভাগ করি 1। অক্সিজেন আছে 0.66, এটাকে 0.33 দ্বারা ভাগ করি 2। ডান। এখন আসো স্থূল সংকেতটা পাবো না, অতএব কত স্থূল সংকেত। স্থূল সংকেত আমরা ডিরেক্ট লিখতে পারি, যৌগের মধ্যে কি আছে হাইড্রোজেন, কার্বন আর কি আছে অক্সিজেন আছে, তাহলে আমরা লিখতে পারি HCO। তা হাইড্রোজেন একটা, কার্বন একটা, অক্সিজেন কিন্তু 2টা, এই যে এইভাবে লিখতে পারি। 1 দিলে কি না দিলে কি একই কথা, HCO2 একটু পারবো আমরা। আচ্ছা, এখন আমাকে বাইর করতে বলছে কিন্তু আণবিক সংকেত, তাহলে অতএব আণবিক সংকেত কত হবে, আণবিক সংকেত আগেই বলছি, এই যে স্থূল সংকেত পাইছো না HCO2, এটাকে তুমি কি করে ফেলো
n দ্বারা গুণ করে দাও, তাইলে তুমি কি পেয়ে যাবা? আণবিক সংকেত পেয়ে যাবা। ওকে, আর এই n এর মানটা আমরা কেমনে বের করব বলো তো? যৌগের পারমাণবিক ভর, যৌগের পারমাণবিক ভর কত দেয়া আছে? 90। যৌগের পারমাণবিক ভরকে স্থূল সংকেতের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দিই। তো স্থূল সংকেত HCO2 না, তা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 প্লাস, কার্বনের পারমাণবিক ভর কত? 12 প্লাস, অক্সিজেন 16 আছে 2টা। এই যে স্থূল সংকেতের ভর পেয়ে গেলাম। ডান। তাহলে এটা কত আসবে বলো তো? 90/12 আর 1 13, 16 দুগুণা কত? 32, তাহলে টোটাল আসবে 45, অর্থাৎ n এর মান কত? 2। তাইলে আমার এখন আণবিক সংকেত কত হবে বলো তো? একদম ইজি, একই প্যাটার্নের অঙ্ক, জাস্ট মনে রাখবা। এইভাবে যদি পাট পাট পরিমাণ দেয়া, শতকরা সংযুক্তি দেয়া, মানে একই টাইপে অঙ্ক করে ফেলবে, এত চিন্তা করার তোমাদের দরকার নাই। আণবিক সংকেত এটা না, HCO2, n এর মান 2 বসায় দিলাম, অর্থাৎ প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করে দাও, H2C2O4। তোমরা যদি মনে করো যে এখানে স্থূল সংকেত 8 পিস করে লিখবা, লিখতে পারো, পরপর লিখলেও কোনো অসুবিধা নেই। এখানে যে সংকেত মিলিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই, পারবা? আচ্ছা, তাহলে ডান। এখন একটা জিনিস মনে রাখবা, এই যে সংখ্যাগুলো, আমার তো এটার পরে এখানে কিন্তু একটা যৌগে কিন্তু সবসময় মনে রাখবা পরমাণুগুলো কখনো ফ্র্যাকশনে থাকে না, সেটা স্থূল সংকেতই হোক আর আণবিক সংকেতই হোক, সবসময় পূর্ণ সংখ্যা হয়। তাহলে এইখানে ধরো চিন্তা করো, একটা রেজাল্ট যদি, এই যে ভাগফল এটাই তো বসাবো এইখানে স্থূল সংকেতে, এই রেজাল্টগুলো যদি দেখো খুবই কাছাকাছি, 2 এর কাছাকাছি বা 2 থেকে সামান্য বেশি, তাহলে আমরা কিন্তু পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিব এই 3টাকে, এখানের গুলা না। এইটাকে যদি কাছাকাছি যায়, ধর 1.91, এটাকে আমরা 2 বলে দিব, 1.1 এটাকে আমরা 1ই ধরবো। ওকে, আচ্ছা, তারপরে যদি কাছাকাছি থাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট। বাট যদি এরকম রেজাল্ট থাকে, এখানে সাপোজ ধরে নাও তোমরা, এই অঙ্ক শেষ, আমি তোমাদের অন্য জিনিস বোঝানোর জন্য এটা করতেছি। সাপোজ ধরে নাও হাইড্রোজেন পাইছো কত? 0.5, এটা 1, এটা 2 পাইছো। সাপোজ ধরে নাও হাইড্রোজেনের পরিমাণ পাইছো 0.5, এটা 1, এটা 2। তাহলে এই 0.5কে তো আর তুমি 1ও ধরতে পারবে না, 2ও ধরতে পারবে না। তাহলে এটাকে পূর্ণ সংখ্যায় করার জন্য তুমি কি করবা? সবটাকে 2 দ্বারা গুণ করে দিবা, সবটাকে 2 দ্বারা কি করে দিবা? গুণ করে দিবা। বুঝছো না? বুঝো নাই? এই সবটাকে 2 দ্বারা গুণ করে দিলেই দেখবা তুমি কি মানে পূর্ণ সংখ্যা নিতে হবে। তো পূর্ণ সংখ্যা নিতে হলে 0.5কে 2 দ্বারা গুণ করতে হবে, একে যাইতে হলে 2 দ্বারা তো একটাকে গুণ করতে পারবো না, সবগুলো অনুপাতকে গুণ করতে হবে। এইটা যদি এটা 0.75 থাকতো, তাহলে কিন্তু 4 দ্বারা গুণ করবা, 1 দ্বারা 2 দ্বারা গুণ করলে কিন্তু পূর্ণ সংখ্যা যাবে না, 4 দ্বারা গুণ করবা সবটাকে। ওকে, 0.25 থাকলেও 4 দ্বারা আমরা গুণ করতাম। ওকে, আশা করি বুঝছো। আর কাছাকাছি যদি থাকে 1.9, 1.85, বুঝছো? 4টা ভাগ চিন্তা করো, 0.25 হইলে এর কাছাকাছি থাকলে আমরা 4 দ্বারা গুণ করবো, 0.5 থাকলে 2, 0.75 থাকলেও 4 দ্বারা গুণ করবো। ওকে, আর যদি এর বেশি উপরে বা নিচে যায় তাহলে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব। ওকে, চলো পরের অঙ্কে যাই। তোমরা 8 নম্বর অঙ্কটা দেখো তো। 8 নম্বর অঙ্ক কি বলছে? যে লোহা ও অক্সিজেন দ্বারা গঠিত একটা যৌগে লোহার শতকরা সংযুক্তি দেয়া আছে। ওকে, বাট লোহা ও অক্সিজেন দ্বারা গঠিত যৌগে লোহার শতকরা সংযুক্তি দেয়া আছে, আমাকে স্থূল সংকেত বের করতে বলছে। তাহলে স্থূল সংকেত বের করতে হলে কিন্তু আমার এখানে অক্সিজেনেরও শতকরা সংযুক্তি লাগবে, কারণ বইলেই দিছে একটা যৌগ কি কি দ্বারা গঠিত? লোহা আর অক্সিজেন। তাহলে যৌগ কিন্তু 2টাই। তা আমরা জানি কি, একটা যৌগের সবগুলা মৌলের শতকরা সংযুক্তি যোগ করলে কত হওয়ার কথা? 100। তাহলে লোহা যদি এত হয়, তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তি কত? এখানে দেয়া আছে লোহার শতকরা সংযুক্তি কত? এইটা। তাহলে অতএব অক্সিজেনের শতকরা সংযুক্তি আমরা কি লিখতে পারি? 100 মাইনাস এইটা। একটা যৌগে মনে রাখবা যতগুলা পরমাণু থাকবে সবগুলার শতকরা সংযুক্তির যোগফল কত হবে? 100। তাহলে কোনো সময় যদি একটা না দেয়া থাকে, 100 থেকে বাকিগুলা বিয়োগ করে দিলে ওইটার মানটা পেয়ে যাবা, খেয়াল রাখবা এটা। তাহলে এটার মান তোমরা পাবা 27.6%। তাহলে এখন আগের মতোই স্থূল সংকেত, এদের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করি? ভাগ করি। যে বলবা মৌলের শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই।
তো লোহাকে তার পারমাণবিক ভর, লোহার শতকরা পরিমাণ দেয়া আছে 72.4। লোহার পারমাণবিক ভর কত কেউই বলতে পারবো না মনে হয়, দুই একজন ছাড়া। আমরা সবাই জানি কত, 55.85। এই জিনিসগুলো যেগুলো কাজে লাগতেছে না, এগুলো বোর্ডের অঙ্ক, কিন্তু মুখস্থ করে ফেলো পারমাণবিক ভর। হ্যাঁ, বেশি না, তোমাদের 20টার মতো মুখস্থ করা লাগবে। ওকে, ট্রিক্স মনে করে না তো ভাই, ট্রিক্সের ভিডিও আমিও দিছি। ট্রিক্স কম চেষ্টা করো মনে রাখার, অনেক সময় ট্রিক্সটা কি আমরা ভুল করে ফেলি। ট্রিক্স মনে রাখার জন্য তোমাকে অনেক বেশি কি হইতে হয়, চতুর হইতে হয়, এটা আমরা ম্যাক্সিমাম না। তো এটাকে যদি ভাগ করো তাহলে এটা পাবো 1.296। সিমিলারলি অক্সিজেন কত, 27.6, তার পারমাণবিক ভর দ্বারা যদি ভাগ করো তাহলে পাবো 1.725। এই দুটার মধ্যে ক্ষুদ্রতম ভাগফল কোনটা, এটা না রে ভাই? 1.2 ছোট না 1.7 এর চেয়ে? তাহলে এই ভাগফলগুলোকে এইটা দ্বারা ভাগ করে পাই। অতএব ভাগফলগুলোকে 1.296 দ্বারা কি করে পাই, ভাগ করে পাই। তাহলে লোহা কত হবে, 1.296 বাই 1.296 ইজ ইকুয়াল টু 1। আর অক্সিজেন হবে 1.725 বাই কত, 1.296, ক্ষুদ্রতম। হ্যাঁ, এটার রেজাল্ট আসছে তোমার 1.33। একটু বুঝছো? তাহলে দেখো তো, এই যে 1.33 আমি আগেই বলছি। এখন স্থূল সংকেত যদি লিখতে চাই, অতএব স্থূল সংকেত কত হবে বলো তো? স্থূল সংকেতে আছে কি, লোহা আর কি অক্সিজেন। আমি বলছি এই যে অনুপাতটা, লাস্টের অনুপাতটা এখানে বসাইতে হবে। লোহা আছে একটা, অক্সিজেন আছে 1.33। তাহলে আমরা জানি যৌগে কখনো পরমাণু কি থাকে না, ভগ্নাংশ আকারে থাকে না। কোনো যৌগে পাবো না, স্থূল সংকেত বলো আণবিক সংকেত, কোথাও ভগ্নাংশ আকারে এরা থাকে না। তাহলে এটা কি করতে হবে, এটাকে আমার পূর্ণ সংখ্যায় কি করে দিতে হবে, কনভার্ট করে দিতে হবে। তাহলে আমি বলছিলাম 0.33 যদি থাকে, এটা কি 0.25 এর কাছাকাছি না, সরি 0.33, এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যায় যাবে? 1.33 কে তুমি মুখস্থ করার দরকার নেই, 1.33 কে 2 দ্বারা গুণ করো, হবে 2.66 আসবে। 3 দ্বারা গুণ করলে দেখবে হয়ে যাবে, 3 দ্বারা গুণ করলে দেখবে এটা 4-এর মতো আসবে পূর্ণ সংখ্যা, সবচেয়ে কাছাকাছি পূর্ণ সংখ্যায় কনভার্ট। 3 দ্বারা গুণ করলে এটা দেখবা যে 3.9999 আসবে, অর্থাৎ 4। তাহলে এই দুইটাকে আমি কোনটা দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করে দিব। এটা তো আছে, এটা থাকুক, এটা তো পূর্ণ। এইটাকে পূর্ণ সংখ্যায় করতে হলে কি করতে হবে, তুমি ধরো যদি 0.25 থাকতো, গুণ করতে থাকো, 1 দ্বারা হলে হবে না, 2 দ্বারা হলে 0.5, 3 দ্বারা 0.75, 4 দ্বারা করলে 1। তো তোমার আর মনে রাখার দরকার নাই 0.25কে 4 দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে 3 দ্বারা আমরা গুণ করে ফেলি, বলবা যে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য এটাকে আমি কত করলাম, 3 দ্বারা গুণ। এভাবে এখানে সমান দেখালে তো ভুল আসবে, এখানে একটা লাইন বলে দিবা, এখানে একটা লাইন বলে। এটা নর্মালি লাগবে না, সব অঙ্কে মাঝে মধ্যে লাগবে, আর কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা উচিত। পূর্ণ সংখ্যায় পরিণত করার জন্য 3 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। তাই 3 দ্বারা গুণ করলে আমার মানটা কত আসবে বলো তো ভাই? লোহাটা আসবে কত, 1 × 3 মানে 3। আর অক্সিজেনটা আসবে কত, 1.33 কে 3 দ্বারা গুণ করো মানে 4। ওকে, বুঝতে পারছ? একটা লাইন বেশি আসবে যদি পূর্ণ সংখ্যা না থাকে বা কাছাকাছি। তাহলে এখন Fe এর মান কত পাইছি বলো তো, 3। আর অক্সিজেনের মান কত পাইছি, 4। অর্থাৎ তোমার স্থূল সংকেত হবে FeO, এইটার মান 3 পাইছি, এটার মান 4, এটা হবে তোমার স্থূল সংকেত। ফেরিক অক্সাইড পারবা না, এটা ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইডের মিক্সচার। ওকে, আশা করা যায় পারবা। তাহলে এই টাইপের যদি অঙ্ক আসে, এখন তোমরা ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে পারবা। তাহলে আমি বলছিলাম না, এই যে এখন যদি তুমি পড়ো ধাপ 1, দেখো স্থূল সংকেত বের করার সময় ফার্স্টলি কি, শতকরা সংযুক্তিকে পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করছি। এই ভাগফলগুলোর মধ্যে পূর্ণ সংখ্যায় কনভার্ট যদি লাগে, পূর্ণ সংখ্যা না হয়, তাইলে আমরা নিকটতম পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য সবগুলো অনুপাতকে একটা সংখ্যা দ্বারা গুণ করে দিব, আর প্রতীকের পাশে এই অনুপাতটা বসায় দিলে আমি স্থূল সংকেত পেয়ে যাব। আণবিক সংকেত কি, স্থূল সংকেত প্রথমে বের করব, স্থূল সংকেতের নিচে n গুণ করে দিলে আণবিক সংকেত চলে আসবে। এই n এর মান কি, যৌগের আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে দিব। ডান। তাহলে আশা করি তুমি এখন স্থূল সংকেত বা শতকরা সংযুক্তির অঙ্কগুলা একটু বোরিং, একটু যদি বুঝে করো, একটা পারলে সবটা পারবা। এটা একটা মজার জিনিস। আর কি অনেক সময় অঙ্কে কি
অনেক ভ্যারাইটি থাকে, বাট এই টাইপের অঙ্কে ভ্যারাইটি খুবই কম, একটা পারলে সবটা পারবো। সো এমনভাবে একটা অঙ্ক করবা যাতে সবটাই পারো। ওকে।